হায়ার ম্যাথ কেতাব স্যারের। তো বিষয়টা হচ্ছে, আর আমার কাছে যারা পড়ে এরা কেউই বলতে পারবে না যে আমি কোন সাবজেক্ট ভালো করে। ওই যে রফিক বলতেছে না যে ভাই আমি অ্যাডমিশনে রসায়ন পড়িনি, আপনার কাছে রসায়ন পড়ছি ইন্টারের। ওই রাধা বল্লভের ব্রাঞ্চের স্টুডেন্ট কিন্তু ছিল রফিক, ওর রসায়ন ভালো লাগছে। কেউ ফির বলতেছে ভাই ম্যাথের মতো হয় না, আর কেউ বলতেছে ভাই ফিজিক্সের মতো ফির হয় না, আর কেউ বলতেছে ভাই কোনটা যে ভালো পড়ান ভাবতে হবে, বেকার দেখা যায় বলবে। আচ্ছা ওগুলো পরে আমার রহস্যটা কি একটু বলি। আমার স্টুডেন্ট কারা জানো, ওই যে এরা। আমি তামিম চৌধুরীর কাছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে তামিম চৌধুরীর কাছে, ওদের কাছে যে থিংটা, আমার একটা টার্গেট যে আমি শিখবো। আর আমার অ্যাটলিস্ট 15 লক্ষ টাকা মনে হয়ে গেছে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শিখতে, তার একটু বেশি হবে, কারণ লেকচার দিয়ে মানুষ বেশি কয়, তো আমি কম বলার চেষ্টা করি। কমপক্ষে 15 লাখ টাকা খরচ হয়েছে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শিখতে। আমার এখনও মাসে চলতে 200 টাকা এই মাস শেষে ধার করা শুরু করি। তো ইনকাম ছিল, বাড়ি গাড়ি সবে করতে পারতাম জলঢাকায়। যে সময় আমি ব্যাচ ছাড়িয়ে দিছি, আজকের যে সিনেট মানে অনেক ফেমাস টিচার ছিলতেছে না, যে সময় আমি ফেমাস ওই সময় ওরা কী বল শেখে নতুন জলঢাকায় ঢোকে। তো ওগুলো পরে তো এখন আমি কী কী শিখলাম এদের কাছ থেকে একটা কিছু বলি, যে আমি তোমাদের যে বিভিন্ন বিষয়ে মোটিভেশন দেই, আমি কার কাছ থেকে শিখছি জানো মোটিভেশনগুলো? এই যে তামিম চৌধুরীর কাছ থেকে, রায়হানদের কাছ থেকে, অভিজিৎদের কাছ থেকে। আমি তামিম চৌধুরীর বাসায় যা করেছি, তামিম চৌধুরীকে মনে হয় 5-6টা মানে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো মনে হয় আমি করেছি। এই যে ফিজিক্স 5টা না 6টা অধ্যায়, তামিম 5-6টা অধ্যায় মনে হয় বাসায় আমি করেছি মোটামুটি জিনিসগুলো। তারপর এখানে আসি করতো, মানে এসএসসি রেজাল্ট মনে হয় বের হওয়ার আগে, না রায়হান বের হওয়ার আগে। তো আর বাসা যে আমি কি দেখছি জানো, সে ভাত খাবে কখন, নামাজ পড়বে কখন, আর একটা কথা আছে ঘুমাবে কখন, সেটা লেখা আছে। ওই লেকচারটা দেখি তারপর তোমাদের আমি লেকচার দিই যে পাংচুয়ালিটি মেনটেন করতে হয়, ওর কাছেই মেলা শিখছে। তা একটা বিষয় যে তুমি যখন মনে করবা যে আমি সব জানি, বুঝতে হবে ওই দিন থেকে তুমি মূর্খ। আর যখন মনে করবে না আমি জানি না, তোমার জ্ঞানের রাস্তাটা খোলা, ক্লাস 2 বাচ্চার কাছ থেকে তুমি শিখতে পারবে। আর যখনই মনে করবে যে আমি তো জানি, তখন ওই দিন থেকে তুমি মূর্খ, আর তোমার জ্ঞানের রাস্তাটা নষ্ট হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে উদ্ভট কিছু ইউনিক কিছু করতে গেলেই অবশ্যই কিছু না কিছু মহান ব্যক্তি বের হবে, ওরা তার বিরুদ্ধে দাঁড়াবে। আর ওরা না দাঁড়ালে ফির হয়ও না। এই প্রোগ্রামটা ওদের জন্যে, তাছাড়া তো করতে হবে না, করার দরকার কি। আমি তোমার ওই যে নাফিসদের কাছ থেকে কী শিখছি জানো, নাফিসরা ওরা এইটা জানতো না যে নাজমুল ভাই একটা কথা বলছে আমরা মানবো না, এইটা জানতো না। মানে ওদের কাছ থেকে এই জিনিসটা শিখছি, মানে ওরা ডিরেকশন ফলো করতো। মানে নাফিসরা এইটা জানতো না যে নাজমুল ভাই বলছে আমি না, মানে আফিয়া কিন্তু সৈয়দপুর টেকনিক্যালের স্টুডেন্ট, তবে ইন্টার শেষের দিকটা মানে আমার কাছে ছিল, মানে শেষের 3 মাস না, শেষের 3 মাস এখানে মডেল আমি নিছি, আর সাপ্লিমেন্ট সিকুয়েন্সিগুলো আমি সলভ করেছি। এগুলো তো রংপুর বলো সৈয়দপুর বলো, এগুলো তো তোমার মতো করে তুমি পাবো না, আর আমি তো সবার মতোই, এই জন্য সবার সাথে মিলে। তা এখন এই জলঢাকায় এইবার আমাদের এই ডিগ্রি সরকারি কলেজ না, আমাদের এই কলেজের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সব সাবজেক্ট আমিই করাইছি। আমার মানে 1 মিনিটের জন্য জলঢাকায় সে কোথাও পড়েনি, 1টা মিনিটের জন্য কোনো স্যারের কাছে পড়েনি, সে ঢাবিতে পড়ে এখন। আর শুধু ও তো না, এই তুমি কোন ব্যাচে? জাহিরুর কত সালের? তা ভুলে গেছি বয়স। হ্যাঁ তা জাহিরুর 21 সালের। তুমি বলো সেই সময় কিন্তু আমি ম্যাথ করাইতাম না, 21 সালে হায়ার ম্যাথ করাইতাম না ইন্টারের, ওকে আমি সব সাবজেক্ট করাছি। ও আর কোথাও পড়ে নাই বলো তো, ওই ম্যাথটা করতো, অবশ্যই ম্যাথটা করতো, কিন্তু ওকে আমি করাছি। আর নিজের প্র্যাকটিস ছিল, মানে নিজের প্রচেষ্টা ছিল, আর আমি করাইছি। সেই 21 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তৈরি করছি আমি এই আমাদের জলঢাকা ডিগ্রি সরকারি কলেজ থেকে, বুঝছো? শুধু ওইটা তো না, আমার কথা শোনো, ওইটা তো শুধু না, আমার দুর্জয় তোমাদের তো হায়ার ম্যাথ করেনি না, আর দুর্জয়দের হায়ার ম্যাথ করেনি, কিন্তু সব সাবজেক্ট হয় আমার ডিরেকশনে করছে, আমি করেছি। আমি এমন না যে একটা টিচার ভাড়া করছি, টিচার ভাড়া করে কোচিং হয়, টিচার ভাড়া করে কখনো কোচিং সম্ভব না। আমার প্রতিষ্ঠানে আমি যেটা বুঝবো, আমি যেটা চাইবো, আর একটা টিচার ভাড়া করে কোনোদিন সম্ভব হবে না। আমরাও তো উদ্ভাসের স্টুডেন্ট, এরা উদ্ভাসের স্টুডেন্ট, দেখছো? বাস্তবতা সত্য তো সত্যই, তাই না? যে সবচেয়ে যেগুলো উদ্ভাস প্রথম র্যাঙ্কে আছে তারা টিচার দিতে পারতেছে। তুমি এমনি নর্মালিগুলো দেখো তো দেখি, কোচিংয়ে ক্লাস হয়, ওই যে ফিজিক্স 3 দিন, কেমিস্ট্রি 3 দিন, 3 দিন একদিন স্যার নাই, একই অধ্যায় প্রতিদিন করায়, কাহিনী তো চলেই, বাস্তবতা কঠিন। তো এখন আমি তোমাদের বলি, যারা এখানে সবাই আছে, এখন সবাই তো আমার স্টুডেন্ট, এখন আমি কিন্তু বুঝা যায় না, এই দেখছো না স্যারটা। এখন কথা হলো যে সবাই আমার স্টুডেন্ট। একটা কথা শুধু বলি, যদি জ্ঞানের দরজা খোলা রাখতে চাও, শুধু একটা কথা মাথায় রাখবা যে আমি শিখবো, এই সেন্সটা মাথায় থাকলেই তুমি শিখতে পারবা। আর একটা কথা খেয়াল রাখবা যে
কারো বিষয়ে খারাপ ধারণা রাখবা না। আমি একটা টিচার, শোনো এখানে নতুন তো ছোটো অনেক স্টুডেন্ট আছেও, যে আমি একজন টিচার, যদি বিকৃত মস্তিষ্কের টিচার আমি হই, তাহলে আমি কি করবো? আমার যেহেতু দুর্বলতা আছে, আমি আমার স্টুডেন্টদের এমনভাবে ঘুরে ফিরে পেঁচাপেচি করে এমন কতগুলো কথা বলবো যেন পৃথিবীর কোনো টিচারকে তোমাদের টিচারই মনে না হয়, যেন আমি শুধু একাই টিচার। বুঝতে হবে আমার মস্তিষ্কটা বিকৃত হয়েছে। আমার কাছে পড়ে যদি তুমি আর কোনো টিচারকে টিচারই মনে করতেছো না, বুঝতে হবে টিচার হিসেবে আমি একটা ছাগল। মানে না হলে এইরকম উৎপন্ন হইলে কেন? তোমার মস্তিষ্ক বিকৃত হইলো কেন? তোমাকে এইভাবে কথা বলা শিখতে হবে, সবচেয়ে ভালো করায়, তবে আমি ওনার কাছে বেশি সুবিধা পাই। শেষ, আর কোনো কথা নেই। ও একটা টিচার হলো, এটা কোনো ব্যাপার হলো, ওটা মানে টিচার শেখাচ্ছে, তুমি ওভাবে বলতেছো। টিচার হিসেবে আমি তোমার মস্তিষ্কটা বিকৃত করতেছি। যদি এইরকম কোনো সিচুয়েশনে পড়ো, ধৈর্য ধারণ করতে হয়। কোনো টিচারের কাছে পড়ে যদি আরেকটা টিচার সম্পর্কে খারাপ ধারণা আসে, তোমার জীবনের জন্য বলতেছি আগে সেখান থেকে সরকার, ওটা একটা ফিতনা, ওর কাছে থাকিও না। কোনো কোচিংয়ে পড়ার পরে যদি মনে করো উনি সব সাবজেক্ট তোমাদের কোচিংয়ের পুরো গাইডনেসটা দিবে, সপ্তাহে 3 দিন ফিজিক্সকে, 3 দিন কেমিস্ট্রি করাবে তোমাকে, আর কোথাও বাইরে পড়া যাবে না। বাইরে পড়ার রাস্তা যখন বন্ধ করবে, সবার আগে জীবনের যুদ্ধ করে হলেও সেখান থেকে আগে ডিসকানেক্ট হতে হবে। বাইরে পড়া যাবে না, এইটা বললেই তো সমস্যা। কারণ কি জানো, বড় আছে দেশগুলো বোঝা যায়। আর আল্লাহ তোমাকে কত ভালোবাসেন সেটা নির্ভর করতেছে যে তোমার পাশে আল্লাহ কাকে দাঁড় করেছেন। আমি কিন্তু অনেকজনের কাছে শিখছি ইনশাআল্লাহ, ডিমলা, সৈয়দপুর, রংপুর, ঢাকা, অনেক জায়গায় পড়ছি। তো এই জায়গাগুলো থেকে দেখলাম যে এটা সত্য কথা বলতেছে, একটু উদ্ভট মনে হইলেও 6 মাস পরে যেটা বুঝি নাই, 6 ঘন্টায় সেটা বুঝছি। তাহলে ওই টিচারকে যে 6 বছর মনে করে 6 মাস ধরে পাইছে, তাহলে ওই কত ভাগ্যবান, বিষয়টা বোঝো। আমি আবার বলতেছি, কথাটা একটু রিপিট করি। আমি পড়ছি 6 মাসে যা বুঝি নাই, 6 ঘন্টায় তা পাইছি, এমন কিছু টিচার পাইছি। তাইলে যে শহরে থাকো, সবার আগে যদি 3 মাস বা 4 মাস নষ্টও হয়, আগে ওই শহরের টপ টিচারকে খুঁজে বের করবা। যদি ওই জায়গায় ব্যর্থ হয়, তোমার জীবনটা শেষ। আমার কাছে অনেক স্টুডেন্ট আসে, আর ভাই অনেক স্টুডেন্ট আসে, এই যে ইন্টার ফার্স্ট ইয়ার পুরোটাই পড়ছে, আবার 1 অধ্যায় থেকে পড়তেছে। আর 90% বা 99% স্টুডেন্ট এখানে করাই, কেউ আসি বলে না যে 2 অধ্যায় থেকেই করেন, ভাই প্রথম থেকেই পড়ান। পুরো 1 বছর যে কী করলো? তা বিষয়টা হলো কি, আমি মাহিন এসএসসি 2022 ব্যাচের নাজমুল ভাইয়ের স্টুডেন্ট। আমি জলঢাকা পাইলটের স্টুডেন্ট এবং কলেজ ছিল রংপুর সরকারি কলেজ। আমি যে সময় ক্লাস 9-এ উঠি, তখন অলরেডি আমাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্কুল করোনার কারণে বন্ধ হয়ে যায়। এরপরে প্রাইভেট শুরু। আমি একাধিক জায়গায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তাম, বাট ম্যাথ অনেক বেশি স্যাটিসফাইড থাকার পরে ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। দেন আমার একজন বন্ধুর মাধ্যমে নাজমুল ভাইয়ের কথা শুনতে পাই এবং সেখানেই যাই, এবং সেখান থেকে শুরু করে আমি জলঢাকায় অন্য কোথাও আর ফিজিক্স, কেমিস্ট্রি পড়িনি, এবং তারপরেই রংপুর চলে যাই কলেজ লাইফে। আমি উৎস এসএসসি 2022 ব্যাচের শিক্ষার্থী। আমার স্কুল ছিল জলঢাকা সরকারি মডেল পাইলট হাই স্কুল, এবং আমি কলেজ ছিল রংপুর সরকারি কলেজ। মানে আমার কথার মধ্যে মাঝে মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ক্লাস 9 থেকে নাজমুল ভাইয়ের স্টুডেন্ট ছিলাম। মূলত আমাদের করোনার পর থেকেই 2022 সালে সম্ভবত জুন মাসের পর থেকে মাহিনের কাছ থেকে নাজমুল ভাইয়ের কথা পেয়েছিলাম। তারপর সেখানেই ভর্তি হই। সেখানে নাজমুল ভাই আমাদের মূলত ফিজিক্সটি পড়াইতেন, তারপর ধীরে ধীরে কেমিস্ট্রি শুরু করছিলেন আর কি। নাজমুল ভাইয়ের এখানে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়টি ছিল সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো করাটা। আমাদের যে 2 মিনিটের মধ্যে কয়েকটা সৃজনশীল, একদম 10 থেকে 15টা সৃজনশীল আমরা করে দিত। আমাদের সবসময় মূল টপিকটা ধরাই দিতেন তিনি। এটা সম্ভবত নাজমুল ভাইয়ের কাছ থেকে প্রথম আমি শিখছি, তার স্যার কোথাও আগে এই ব্যাপারে জানতে পারিনি। ও আমি এখন আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পাবলিক স্পিকিংয়ে খুব একটা ভালো না, প্রথমবার কথা বলতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, সম্ভবত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম তো বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি আলহেরা এডুকেয়ার হোম থেকে পড়াশোনা করেছি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজকে ফার্স্ট টাইম এরকম একটা পাবলিক ইভেন্টে মানে তোমাদের সামনে, আমার কিছু জুনিয়র ব্যাচের সামনে এভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যখন ইন্টার লাইফে যখন আমরা পদার্পণ করি রংপুরে যাওয়ার পর, আমি একটু সবার ক্লাস একটু হবে স্বাভাবিক, কম বেশি টাইম
নষ্ট হওয়া কিংবা ভয় খাওয়া নতুন সিলেবাস নিয়ে। তো যাই হোক, আমি যখন ইন্টার লাইফে আমার ফিজিক্স ম্যাথ আলহামদুলিল্লাহ যতটুকু করছে আল্লাহর রহমতে, আল্লাহর প্রদত্ত জ্ঞানে আমি নিজের চেষ্টায় যতটুকু করতে পারছি আর কি, এটা সত্য কথা। কিন্তু আমি যখন ফিজিক্স সলভ করতে যাই, ফিজিক্স বইটা বাইর করার পর আমি দেখছি আমি বিশেষ করে কয়েকটা চ্যাপ্টার আমাদের ইন্টারের, এগুলা আমি এসএসসির বেসিক দিয়ে আমি মোটামুটি 80% মতো কোশ্চেন আমি সলভ করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। সো এখন আমি পরে ব্যাকগ্রাউন্ডের যদি কথা বলি, 2019-20 সালে যখন করোনাটা আসলো তখন তো বিশাল বড় একটা কোলাপস হয়ে যায় পুরোপুরি আমাদের যে ব্যাচটা থাকে কি আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে। তারপরে আমার যখন স্কুল খোলা হয় তখনও মনে করো যে টিচারদের কাছে অনেক হ্যারাসমেন্টমূলক কথাবার্তা শোনা লাগে। আর আলহেরার কথা এখানে আশা করি সবাই কম বেশি জানে যে স্টুডেন্টদের হ্যারাস করা হয়, ভালোভাবেই হ্যারাস করা হয়, বিশেষ করে ওদের টিচারের কাছে প্রাইভেট না বলে, যেটা সত্য কথা। তো আমরা এইখানে আমাদের নাজমুল ভাই যেখানে ছিল আলহামদুলিল্লাহ, আমরা এখানে যখন নাজমুল ভাইয়ের কথা যখন শুনছি, আমরা এমনও দিন গেছিল, এই যে এখানে আমাদের দুজন ব্যাচমেট আছে, দিশান আসে নাই, আরও কয়েকজন ছিল, আমরা 4-5 জন মিলে, রিফাতও ছিল সাথে আমাদের, আমরা কয়েকজন মিলে 2-3 ঘন্টা টাইম দিতাম। একদিনে আমরা 300-400 MCQ পর্যন্ত আমরা সলভ করছি সবাই মিলে। তারপরে এখানে যখন ইন্টার লাইফে আমি গেছি, এমন অনেক টিচারের কাছে এমন কথা শুনছি যে তুই জীবনে কিছু করতে পারবি না, আমাকে এই ধরনের কথাবার্তা শোনা হয়েছিল। কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ, এখানে হস্তক্ষেপ করার মতো মানুষ আর কি, 2-4টা কথা বললে তো আর রিজিক চেঞ্জ হয়ে যাবে না। সো অভিশাপমূলক কথাবার্তা, সেদিন গতকালকে আমি আলাস্কার বইতে এই কথাটা পড়লাম যে অভিশাপ দেওয়া, এটা যদি কোনো মানুষকে অভিশাপ দেওয়া হয়, ভুল মানুষকে অভিশাপ দেওয়া হয়, সেটা তাহলে ওই মানুষটার কাছে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ একটা অভিশাপ যখন মুখ থেকে নির্গত হয়, এটা আসমানে বাধা খেয়ে ফিরে আসে, আবার জমিনেও বাধা খায়, তখন ডানে বামে ঘুরে যখন যাকে অভিশাপ দেওয়া হয় তার কাছেই ছুটে চলে যায়। কিন্তু আল্লাহর যদি হুকুম হয় ওই ব্যক্তিটার কাছে অভিশাপ যাবে না, তাহলে যে অভিশাপ করেছে সেই মানুষটার কাছে ওই অভিশাপ ফিরে আসে। সুতরাং কোনো টিচার যদি তোমাকে কোনো হ্যারাসমেন্টমূলক কথাবার্তা বলে যে তুই জীবনে কিছু করতে পারবি না, আমার কাছে না পড়লে তোর ভবিষ্যৎ নষ্ট, এই কথায় ভয় পাওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নেই। আমরা ছোটো মানুষ, এখনও আমাদের জীবন কেবলমাত্র শুরু হয়েছে, আমরা আন্ডার গ্রাজুয়েটে কেবলমাত্র পদার্পণ করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা এই ব্যাপারগুলো নিয়ে কোনো ভয় খাবে না আর কি, ভয় খাওয়ার দরকার নেই। আল্লাহর উপর বিশ্বাস রাখো আর নিজের ক্যাপাবিলিটি যতটুকু আছে এর উপর পরিশ্রম করে যাও। ভাই যে গাইডলাইনগুলো দেয় এই গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করো। আমরা অ্যাডমিশনের সময়ও ভাই আমাদের কল দিয়ে খোঁজ খবর নিত মাঝে মাঝে। বলতে গেলে এসএসসি লাইফে 9-10 জল ঢাকার মধ্যে যদি গাইডলাইন দেওয়ার মতো হাতের কাছে কাউকে পাইছি সেটা নাজমুল ভাই। এখানে চাওয়াবাজি কোনো কথাবার্তা বলতেছি না। সো আমি সবাইকে বলবো, যেখানে যে যাই বলুক নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইবাদত করো। সবাই পারলে আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আমরা এখনও ছোটো মানুষ, এখনও বেশি কিছু বলার মতো যোগ্যতা আমাদের হয় নাই। সুতরাং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা। সবাই আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য সামনের জীবনটা অনেক শুভকর হয়। আর ভাইয়ের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জান্নাতুল আক্তার, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছি। আমি একই সাথে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 284তম স্থান অর্জন করেছি। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই সাথে আমার বাবা মাকেও। তারপরে আমি নাজমুল ভাইয়ের সম্পর্কে আমার সেরকম কিছু বলার নাই, কারণ ভাই একেবারেই অসাধারণ। আমার এই দেশের পরে আমি একদম টোটালি জলঢাকার কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম না, একমাত্র নাজমুল ভাইয়ের কাছেই যুক্ত ছিলাম। আমি বাংলা, ইংলিশ, অঙ্ক, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে মানে এই যে যত সাবজেক্ট আছে সব আমি একাই নাজমুল ভাইয়ের কাছ থেকেই পড়েছি, অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত ছিলাম না। নাজমুল ভাইয়ার পড়ার স্টাইল অনেক অনেক অসাধারণ। ভাইয়া আমাদের এইচএসসি একাডেমিক ব্যাচ থেকেই মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট আসলে কিভাবে পড়তে হবে প্রসেসটা ভাইয়া আমাদের অনেক সুন্দরভাবে বুঝাই দিয়েছেন। আর তাছাড়া ভাইয়ের কাছ থেকে আমরা অনেক হেল্প পাইছি, বলে শেষ করার মতো না। আর ভাইয়ের সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না। ভাইয়া আমার জন্য অনেক করছেন। আর আমাদের সবারকে এইচএসসিতে ধরো যে সিকিউগুলো যা আছে ভাইয়া আমাদের ডেকে আনে, আমাদের সব এমসিকিউ যা আছে ভাইয়া সব সলভ করে দিছে। ভাইয়ের ফিজিক্স বোঝার মানে টেকনিক এতটাই ভালো যে মানে আমি বলি শেষ করে পাবো না। আর তাছাড়া ভাইয়ের ফিজিক্স বোঝার ক্ষমতা
মানে যারা ক্লাস করেনি তারা বুঝতে পারবে না। আর তাছাড়া ভাইয়া আমাদের ম্যাথও অনেক সুন্দরভাবে সলভ করে দিছে। ম্যাথ আমাদের 5 থেকে 6 দিনের মধ্যে মনে হয় আমাদের ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারটা ভাইয়া শেষ করে দিছে। যেহেতু আমি একজন খুবই গ্রামের স্টুডেন্ট, অ্যাডমিশন সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না, ভাইয়া আমাদের সব প্রসেসটা সুন্দর মতো বোঝাই দিছে, এজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলতে চাই না, সব শেষে বলতে চাই যে ভাইয়া আমাদের জন্য অনেক হেল্পফুল ছিলেন। তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও অবশ্যই ভাইয়ার সাথে লেগে থাকবে, ভাইয়ের কথা মতো চললে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আফিয়া জাহিন, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে। আমি প্রথম নাজমুল ভাইয়ের কথা শুনেছিলাম আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তখন এমন একটা পর্যায়ে ছিল যে ভাইদের কাছে পড়বো, এত ভালো ভালো টিচাররা থাকতে এটা আর কি মানতে পারতেছিলাম না, নিজেও মানতে পারতেছিলাম না, ফ্যামিলি থেকেও রাজি ছিল না। তারপরেও 9-এর কিছুদিন যাওয়ার পরে শুরু করি। তো 9-এর 6-7 মাস যাওয়ার পরে দেখলাম, যখন আর কি অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছিলাম তখন ফিজিক্স কোশ্চেন যখন পাইছিলাম তো ওটা টাচ করতে হয় নাই, পুরা ফেল করার মতো অবস্থা ছিল। তো নাজমুল ভাইয়ের কাছে ফার্স্ট বুঝতে পারছিলাম যে ফিজিক্স আর কেমিস্ট্রি যে ম্যাথের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়, আর ওই সময় কনসেপ্টের বিষয় যে ফিজিক্সে যে কনসেপ্ট লাগে এই বিষয়টা আমার কোনো ধারণা ছিল না। পরে নাজমুল ভাইয়ের সাথে অ্যাড হইলাম, নাজমুল ভাই আরও আমাদের ফ্রেন্ড ফাইনদের এদের সাথে অ্যাড করলো, করার মাধ্যমে আরও আমার পড়ার স্টাইলটা আরও ইউনিক হতে থাকলো। নাজমুল ভাই আর কি যে এক্সামগুলো নিত সেই এক্সামগুলোতে আমরা দিতে না চাইলেও ভাই আর কি ফোন করে করেও আনতেও এরকম হইতো আর কি। নাজমুল ভাই একটা বিষয় কি, নাজমুল ভাইকে স্টুডেন্টকে আসতে হয় না, নাজমুল ভাই নিজেই স্টুডেন্টের কাছে যায় অনেক বেশি। আর আমি যখন কলেজে ভর্তি হইলাম তখন নতুন পরিবেশ, ফিজিক্স একদম পুরো মাথার উপর দিয়ে যেত। তো নাজমুল ভাইকে সবসময় ফোন করতাম, মানে বলতাম যে কী করব না করব। তো নাজমুল ভাই সবসময় একাডেমিক এবং জীবনমুখী দুটাতেই আমাকে অনেক সাহায্য করছে এবং এখনও করে। আর টেস্টের পরে যখন আমি ফিজিক্স নিয়ে খুব ভীত ছিলাম, মানে আমার সবসময় ফিজিক্সটাকে খুব ভয় লাগতো। তো টেস্টের পরে এসে আমি নাজমুল ভাইয়ের কাছে ফিজিক্স পুরো মডেল টেস্টটা সলভ করে গেছিলাম। এই মডেল টেস্টের প্রতিটা অঙ্ক ধরে ধরে সলভ করানো একমাত্র নাজমুল ভাইই করাইছে। এটা আমি সৈয়দপুরেও পাই নাই এবং জলঢাকায় তো আশাই করা যায় না ফিজিক্সে। আর আমার প্রিপারেশন মেডিকেলের ছিল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এখন ওখানে আছি। আর এই আর কি, মানে জীবনে এত দূর আসছি, নাজমুল ভাইয়ের অবদান আসলে অনেক বেশি ছিল আমাদের ক্ষেত্রে। এই আর কি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুরুতে আমার পরিচয় দেই, আমি তানভীর সালেহিন ফাহিম। আমার বাসা কলেজপাড়ায়, আমার স্কুল ছিল ব্রাক, আর কলেজ ছিল এনডিসি, আর তারপর এখন তো বুয়েট সিভিল। তো শুরুতেই বলতে চাই যে আমাদের এই ক্ষুদ্র জীবনে প্রত্যেকটা শিক্ষকের কথা, আচরণ, দিক নির্দেশনা এগুলো সবই একটা চলার পাথেয়। তো আমরা শুরু থেকেই স্কুলে যখন ভর্তি হই, তারপর থেকে যখন কলেজে উঠি, ইউনিভার্সিটিতে যাই, সকল টিচারই এমন কিছু কথা বলে যেগুলো অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনের বহু ক্ষেত্রে কাজে লাগে। তো আমাদের উচিত আসলে প্রত্যেকটা টিচারের এই ভালো গুণাগুলিকে অর্জন করা এবং সবার কাছ থেকেই আসলে লার্নিংটা নেওয়া। কেননা দিন শেষে আমাদের ভিতরের যে লার্নিং, এটাই আসলে ফলাফল নির্ধারণ করে দেবে আমাদের জীবনের। তো নাজমুল ভাইয়ের সাথে আমাদের আগে তেমন ইন্টারাকশন ছিল না। তো একদিন মনে হয় আমরা কয়েকজন স্কুল থেকে আসতেছিলাম, তো ওই সময় নাজমুল ভাই মনে হয় এক বন্ধুর দ্বারা আমাদেরকে আর কি ভিতরে ডাকে। তারপরে বলে যে তোমাদের আমার কাছে পড়া লাগবে না, তোমরা জাস্ট 1 সপ্তাহ আসো, একটা ট্রায়াল ক্লাস করো, যদি ভালো লাগে তাহলে পড়বা, নাহলে পড়বা না আর কি। তো আমরা তখন আগেই বিভিন্ন জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি পড়তাম এবং ওই স্যাররাও যথেষ্ট ভালো পড়াতেন আর কি। কিন্তু নাজমুল ভাইয়ের কাছে যখন পড়লাম তখন একটা জিনিস দেখলাম যে ভাই শুধু পড়ান না, তার সাথে বলে দেন যে কীভাবে পড়তে হবে। আমরা এমনি গতানুগতিকভাবে হয়তো স্যাররা শুধু নোট করান বা
বই সলভ করান, এইভাবে পড়ান। কিন্তু নাজমুল ভাই একটা টপিক পড়ার সাথে সাথে বলে দেন যে এই টপিকটা থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। বিশেষ করে ভাই তখনই আমাদের 19-এই অ্যাডমিশনের বিভিন্ন বই, যেহেতু ভাই তখন ইন্টারমিডিয়েটে পড়াতেন, তো ওগুলোর বই থেকে অনেক কঠিন কঠিন প্রশ্ন আর কি অধ্যায় শেষে আমাদের সলভ করাইতেন। তো এগুলো আসলে কলেজ লাইফে অনেক আমাদের কাজে দিছে, যে কলেজ লাইফে তো আসলে সব টপিক শুরু থেকে বোঝার সুযোগ থাকে না। দেখা গেছে যে আমি এনডিসিতে পড়ার সুযোগ পাইছি, তো ওইখানে দেখছি আমার যে বন্ধুগুলা আমার আশেপাশে ছিল তারা এখন অনেক ভালো পজিশনে আছে। দেখা গেছে কেউ বুয়েট 4th, মেডিকেল 15, ডেন্টাল 1st, এরকম বন্ধুদের সাথে আমি পড়ার সুযোগ পাইছি। তারপরে আমার এই বন্ধু নাফিস হয়তো বুটেক্স 10। তো ছোটোবেলা থেকেই এই বন্ধুদের আমি একটা ভালো গুণ দেখছি যে এরা আসলে এমন না যে শুধু স্যার যখন পড়াইছে তখনই এরা সব কিছু শিখছে। এরা আগে থেকেই এই বিষয়টা সম্পর্কে কোনো না কোনো টাচ এদের আর কি ছিল। বিশেষ করে এনডিসির যারা ফ্রেন্ড তারা দেখছি যে স্কুল লাইফ থেকেই ইন্টারমিডিয়েটের অনেক বিষয় তারা শেষ করে আসছে। তো এই জন্য আর কি ওদের ইন্টার লাইফে তেমন কোনো প্যারাই পাইতে হয়নি। আমরা যখন নতুনভাবে ম্যাথসে উঠবো ইন্টারমিডিয়েটে, তখন দেখা যাবে যে ম্যাথসের পরিবেশের সাথে খাপ খাওয়াইতে আমাদের অনেক সমস্যা হবে। তো এই ক্ষেত্রে যদি আগে থেকে একটু পড়া থাকে তো এই বিষয়গুলো আমাদের অনেক সাহায্য করে। এই দিক থেকে বলবো যে জলঢাকা একমাত্র নাজমুল ভাই আছেন যিনি একদম 9-10 থেকে ইন্টারের প্রত্যেকটা বিষয় একটু টাচ করার চেষ্টা করেন যতটুকু সম্ভব। আরেকটা বিষয়, নাজমুল ভাইয়ের কাছে একবার পড়া মানে হচ্ছে লাইফ টাইমের জন্য একটা গাইডেন্স কোর্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে রাখা। মানে আমাদের যখনই কোনো ব্যক্তিগত জীবন হোক বা পড়ালেখার কোনো অধ্যায় হোক, যখনই কোনো সমস্যার আমাদের সম্মুখীন হইতে হয়েছে, আমাদের কাছে অন্তত একটা অপশন ছিল যে না, দিন শেষে আমাদের একজন নাজমুল ভাই আছে, তাকে কল দিলে হয়তো কিছু একটা পাওয়া যাবে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের থেকে ভাইয়ের আগ্রহ বেশি ছিল। ভাই সবসময় চেষ্টা করতো আমাদের কাছ থেকে কিছু শেখার। ভাইয়ের একটা টেন্ডেন্সি ছিল যেন জলঢাকার টপ স্টুডেন্টরা তার কাছে পড়ে। তো এই জন্যে উনি অনেক প্রচারণা চালাইতেন, যেভাবেই তাদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকার চেষ্টা করতেন। তারা কোথায় পড়ুক, কিন্তু কোনো না কোনোভাবে তাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতেন, যাতে তারা নতুন কিছু শিখলে ভাইও সেটা সাথে সাথে শিখে যেতে পারে। তো এগুলা কাজে লাগিয়ে তিনি আবার, তোমরা যারা নতুন আছো এই নতুন ব্যাচগুলোতে হয়তো এগুলো উনি তুলে ধরার চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়ের যে শেখার আগ্রহ, এই শেখার আগ্রহ ধীরে ধীরে সংক্রমিত হয়ে আমাদের মাঝেও চলে আসছিল, যার ফলে আমরা 9-10 হয়তো পড়ালেখাতে আগে খুব বেশি সিরিয়াসলি নিতাম না, দিনে খেলতাম টেলতাম সব কিছুই করতাম, কিন্তু পড়ালেখা যতটুকু শুধু স্কুলে পড়াইতো ততটুকুই পড়তাম। কিন্তু ভাই মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে এই পড়ালেখার আগ্রহকে অনেক গুণে প্রশমিত এবং বাড়িয়ে তুলেছিল, এবং এই সব কিছুই আমাদেরকে একটা ভালো রেজাল্ট করার জন্য খুব ভালোভাবে সাহায্য করছে আর কি। তো আমি এতটুকুই বলবো যে তোমরা যেখানেই থাকো না কেন, চেষ্টা করবা যে সবচেয়ে অভিজ্ঞ টিচার বা সবচেয়ে বেশি ভালো স্টুডেন্টের নিয়ে যেই টিচার কাজ করছে আগে ওনার কাছে পড়ান। এই ক্ষেত্রে ওই স্যারগুলো কী করে যে ওই আগেকার স্টুডেন্টগুলোর যে ভালো গুণগুলো আছে এগুলো আর কি তুলে ধরার চেষ্টা করবে, এবং স্যারটাও বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট কোন বিষয়ে ভালো হলে তার চান্স পাওয়া সহজ হয়। তো এই জন্য আমি বলবো যে ভাইয়ের যেহেতু ইতিমধ্যেই একটা বড় সংখ্যক অংশ স্টুডেন্টের বিভিন্ন ভালো জায়গায় আছে, মোটামুটি সব জায়গায় আছে, মেডিকেলে আছে, ইঞ্জিনিয়ারিংয়ে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, সব জায়গায় আছে। তো এই ক্ষেত্রে ভাই প্রতিনিয়তই তাদের সাথে পরামর্শ করে যে কীভাবে আরও পড়লে, কীভাবে পড়াইলে, কীভাবে পরীক্ষা নিলে এই বিষয়গুলোকে আরও ভালো করা যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো এই দিক দিয়ে ভাইয়ের অভিজ্ঞতা অনেক বেশি আর কি। আর তোমাদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। কনসেপ্ট থিওরি এখন তোমরা সব জায়গা থেকেই ভালো পড়তে পারবা, বিশেষ করে এখন তো অনলাইন অনেক অ্যাভেলেবেল, অনলাইনে অনেক ভালো ভালো টিচার পড়ায়। তো কনসেপ্ট নিয়ে ব্যক্তিগত কারোরই তেমন সমস্যা হওয়ার কথা না। এই ক্ষেত্রে যে জিনিসটা মানে ভোগাবে সবাইকে সেটা হচ্ছে যে কে কত বেশি প্র্যাকটিস করছে। দেখা যাচ্ছে তুমি হয়তো একটা অঙ্ক কঠিন থেকে হাল ছেড়ে দিলা, কিন্তু তোমারই আরেক বন্ধু সেই কঠিন অঙ্কটা 10 বার করে সলভ করছে। তো সেক্ষেত্রে অবশ্যই যে বন্ধুটা 10 বার সলভ করছে সে অনেক তোমাদের থেকে আগায় থাকবে। তো এই ক্ষেত্রে ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই খুব তাড়াতাড়ি 1-2 দিনে দেখা যেত 3-4টা অধ্যায় শেষ করে তারপরেই প্র্যাকটিসে চলে যাইতো। তো এই জিনিসটা খুবই ইফেক্টিভ। অবশ্যই কনসেপ্ট ভালোভাবে বোঝার দরকার আছে, এবং আমার মনে হয় ভাই যথেষ্ট ভালোই কনসেপ্ট বোঝায়, কিন্তু শুধু কনসেপ্টের পিছনে সারা জীবন না দৌড়ায়
তাড়াতাড়ি যত পারো প্র্যাকটিস করো, কেননা প্র্যাকটিস যত বেশি হবে রেজাল্ট তোমার তত বেশি ভালো হবে। তো এখানে অনেক সিনিয়র ভাই চলে আসছেন, ওনারাও তোমাদের জন্য দিক নির্দেশনামূলক অনেক কথা বলবেন। আমি আর কথা না বাড়াই, সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানভীর সালিহিন ফাহিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। শুনতে পাচ্তেছো? আচ্ছা, আমার নাম রায়হান ইসলাম আশিক, আমি আলহায় পড়তাম, দেন রংপুর সরকারি কলেজ, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তোমরা মানে যারা পিছনে আছো, তোমরা কি আসলে এইচএসসিতে নাকি এইচএসসি শেষ করে ফেলছো? আচ্ছা, নিউ 10, সরি, তাহলে হচ্ছে তোমরা 10 স্টুডেন্ট, তাই তো? তো সবাই একসাথে অনেক সুন্দর লাগতেছে তোমাদেরকে দেখে, তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি, ঠিক আছে? তো প্রথমে নাজমুল ভাইয়ের কথা বলি, তাই তো? নাজমুল ভাই যেহেতু ডাকছে, ওনার একটু গুণগান গাইতে হয়, তাই না? আচ্ছা, তো ভাইয়ের সাথে আমার জার্নিটা শুরু হচ্ছে 2018 সালের দিক। তো মানে আমাদের সবার গল্প প্রায় সেম, কারণ সবাই এক জায়গা থেকে উঠে আসা, একজনের কাছেই পড়া, তাই না? তো আজকে মানে হচ্ছে আমি বাসায় আসছি, তো আমার এক ভাগ্নিকে আমি পড়ায় আসতেছিলাম, তো ওকে আমি গতিবিদ্যা মানে গতি ক্লাস 10 গতি পড়াইতেছিলাম। তো ওই ইঁদুর আর বিড়ালের একটা ম্যাচ ছিল না, যে বিড়াল কি ইঁদুরকে ধরতে পাবে কি না। তো ভাই তখন আমাকে একটা টোটকা শিখাইছিল যে যে যত সামনে থাকবে তার সাথে তত যোগ। তো আমি এই জিনিস পরে আসলাম। তো দেখো এই তারপর আরেকটা জিনিস হচ্ছে লাশা তিলের নীতি কি তোমরা পারো? তোমাদের পড়ানো হয়েছে? ওটা অনেক কঠিন জিনিসটা, তো একই পিছন আলাদা সামান পড়াইছে না, তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ওই গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ, স্থিতিশক্তি গতিশক্তির কত গুণ, h/n+1 ns/n+1। তো এই জিনিসগুলো না আমরা হচ্ছে আমাদের যে ফ্রেন্ডরা ইন্টারে গিয়ে শিখছে, তো আমরা এইসব জিনিস ভাইয়ের কাছে এসএসসিতে শিখছিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে বলি, তোমরা মানে জলঢাকাতে তো অনেক ভাইরাও পড়ায়, স্যাররাও পড়ায়, তো তোমাদের আসলে স্যারদের কাছে পড়া উচিত নাকি ভাইদের কাছে পড়ানো উচিত? তো একটা কথা বলি, মানুষজন সব থেকে বেশি শিখে তার ফ্রেন্ডের কাছে, ঠিক আছে? তো তুমি তোমার মনের যে কথাটা, ভালো লাগা খারাপ লাগা, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? তো তুমি যদি বলো যে ফ্রেন্ডের থেকে আরেকটু কম কার কাছে শিখে, সেটা হলো তোমার ভাইয়ের কাছে, ঠিক আছে? তুমি যদি বলো তার থেকে কম কার কাছে শিখে, সেটা হলো তোমার স্যারের কাছে। আমি হচ্ছে স্যারকে ছোটো করলাম না, কারণ তুমি তোমার স্যারের কাছে সব কিছু খুলে বলতে পাবা না। তোমার একটা ইজি জিনিস তোমার কাছে ইজি মানে তোমার কাছে হার্ড মনে হইতেছে, বাট যারা আছে তোমার মনে হইতে পারে যে সবার কাছে ইজি মনে হইতেছে, বা স্যার তো এটা ইজিলি নিতে পারে, তো এটা আমি জিজ্ঞাসা করতে পাবো না। বাট তুমি যদি কোনো ভাইয়ের কাছে পড়ো, তাহলে সেটা শেয়ার করতে পাবা ভাইয়ের কাছে, ঠিক আছে? তো আচ্ছা, নাজমুল ভাই সম্পর্কে একটু কথা বলি। তো সোজা বাংলা কথা, উনি একজন আধ্যাত্মিক মানুষ, ঠিক আছে? তো ভাইয়ের কাছে যখন পড়তাম, উনি বারবার বলতো যে রায়হান ভালোভাবে পড়াশোনা কর, তোদের দরকার আছে। তো ভাই কি দরকার? যে তোরা আমাদের ভুলে যাস না, ভালো কোথায় চান্স পেলে তোদের কাজে লাগবে। তো ভাইকে বলতে চাই যে ভাই আপনাকে ভুলি নাই, আপনার একটা কলেজ চলে আসছি। তো ভাইয়ের কাছে পড়লে তোমাদের কঠিন জিনিসগুলো একদম সোজা করে দিয়ে দেবে উনি। যে জিনিস হয়তো বা তুমি কঠিন ভাবতেছো যে এটা এভাবে পড়লে তোমার জন্য কঠিন, ভাইয়ের কাছে বলে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা ধরো এসএসসি শেষ করে ইন্টারে উঠবা, তো তোমাদের জন্য একটা শর্ট ধরো 1 মিনিটের কথা বলে ফেলি। তো তোমরা কি ইম্পর্টেন্ট মানে কি বুঝো? গুরুত্বপূর্ণ, আর্জেন্ট, জরুরি। তো ইম্পর্টেন্ট আর আর্জেন্ট কি সেম? তো ইম্পর্টেন্ট আর আর্জেন্টের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, ঠিক আছে? তো এটা তোমাদেরকে বুঝতে হবে। তো ধরো তোমার যে কাজগুলান আছে দৈনিক, তোমার কাজগুলোকে আমরা 4টা সেগমেন্টে, এটা একটা তোমার হচ্ছে ফিলোসোফারের একটা মতামত, এটাকে ওনার নাম ছিল আইজেনহাওয়ার, তো এটা আমি কপি করতেছি। তো তোমার যে লাইফের যে কাজ, দৈনিক কাজগুলোকে তুমি 4টা সেগমেন্টে করতে পারো। একটা হলো ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্ট, একটা হলো ইম্পর্টেন্ট প্লাস নট আর্জেন্ট, একটা হলো নট আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট, একটা হলো নট ইম্পর্টেন্ট প্লাস নট আর্জেন্ট। মাথার উপর দেখেছে মনে হয়? আচ্ছা বলো দেখি, মানে তোমার সব কাজগুলো কোন সেগমেন্টে ফেলানো উচিত? ইম্পর্টেন্ট প্লাস আর্জেন্টে, তাই না? না, এটা ভুল, আমরা এটাই করি। দেখো, ইম্পর্টেন্ট মানে কি? জরুরি। সরি, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আর্জেন্ট মানে কি? জরুরি। ধরো তোমাকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, বলছে যে এই কাজটা করবা 1 সপ্তাহ সময়। তো আমরা তো বাঙালি, কি করবো? 6 দিন ঘুরে ফিরে কাটাবো, শেষের দিন কাজে লাগাবো, তাই তো? তো কি হলো দেখো, তোমার কাছে বলছে যে তোমার কাছে 6 দিন সময়, তার মানে দেখো যেহেতু তোমার স্যার বলছে, যেহেতু তোমার এটাকে করতে হবে, তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু তোমার কাছে এখনো এনাফ সময়, মানে এটা কিন্তু আর্জেন্ট না, তার মানে এটা হলো ইম্পর্টেন্ট প্লাস নট আর্জেন্ট, রাইট? তো আমরা কি করি? আমরা 6 দিন নষ্ট করে ফেলি, 7 নম্বর দিনে করে ফেলি। এটাকে আমরা
ইম্পর্টেন্ট নট আর্জেন্ট থেকে জোর করে কি করি, ইম্পর্টেন্ট আর্জেন্টে ফেলে, ঠিক আছে? তো এইটা করবা না, ঠিক আছে? এইটা করবা না। এইটা করলে হচ্ছে দেখবা যে তোমার লাইফের সব কিছু বোঝা হয়ে যাইতেছে। তো এই জিনিসটা করা মানে এই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করবা, ঠিক আছে? তো স্টুডেন্ট লাইফে তুমি যদি এই জিনিসটাকে ফলো করে ফেলো, মানে এই জিনিসটা তোমার ইমপ্লিমেন্ট করার ট্রাই করো তোমার লাইফে, তাহলে দেখবা যে সব কিছু স্মুথলি হয়ে যাইতেছে। ওকে, আচ্ছা, তো আর কিছু বলবো তার আগে তোমাদের কাছ থেকে কিছু জানতে চাই। তোমাদের কোনো কোশ্চেন আছে? তোমরা সামনে কি করবা, কিভাবে কি করলে, মানে গাইডলাইন বা তোমরা মানে কোনো কোশ্চেন আছে নাকি? বলো, এনি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, একাডেমিক, আনএকাডেমিক, পড়াশোনার বাইরে সব কিছুই আছে নাকি তোমাদের কোনো কোশ্চেন? আচ্ছা, নাজমুল ভাই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারবো, ওনার থেকে ওনার সম্পর্কে আমি বেশি জানি। করো জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি জিজ্ঞাসা করার না থাকে তাহলে আমরা মুভ অন করি। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা দেখো, তুমি যদি পড়ে যদি ভুলে যাও তাহলে তুমি নর্মাল, যদি পড়ে না ভুলো তাহলে তুমি অ্যাবনর্মাল, ঠিক আছে? দেখো, তুমি একটা পড়া আজকে পড়বা, ঠিক আছে? তো তুমি এমনভাবে ভুলো যাতে হচ্ছে ধরো একটা পড়ার শুরুর দিকে তুমি 5 ঘন্টা লাগাই পড়ছো, তো 2 মাস পর কিছু মনে নাই, ঠিক আছে? তো 2 মাস পর এটাকে তুমি 3 ঘন্টা লাগাবা, দেখবা যে আগের মতো হয়ে গেছে। আবার 1 মাস পর ভুলে গেছো, তারপর তুমি 1 ঘন্টা লাগাবা বা 2 ঘন্টা লাগাবা, আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো তুমি একটা জিনিস ভুলবা, এটা খুবই স্বাভাবিক প্রসেস। তো ভুলবা, এই জন্য হাল ছাড়া যাবে না, ঠিক আছে? তো এক জিনিস তুমি একাধিকবার যখন পড়বা, এক জিনিস একাধিকবার পড়লে তোমার ধরো যে জিনিসটা ভুলতেছো আর একটা এই জিনিসটা ভুলবা না। তো এইখানে তুমি একটা জিনিস মাথায় লাগাইতে পারো যে হচ্ছে রিভিশন, ব্যস্তানুপাতিক, কনফিউশন, ঠিক আছে? যত বেশি রিভিশন দিবা তত বেশি পড়া কনফিউশন তোমার দূর হয়ে যাবে এবং তত বেশি মাথায় থাকবে, ঠিক আছে? কিছু জিজ্ঞাসা করার আছে আরো? আমি নিজেও নাজমুল ভাইয়ের স্টুডেন্ট। আচ্ছা। এবং আপনি যেহেতু সিনিয়র, আপনি আরো বলতে পারবেন। নাজমুল ভাই মানুষ হিসেবে একটু অন্যরকম। আমি ওনার কাছে পড়তাম, বিষয়টা এমন ছিল, নাজমুল ভাই যদি বলে যে আল্লাহ সবখানে নাই, তো জন্নাকাতে সরে যায় আল্লাহই নাই। আচ্ছা। যদি এমন হয় যে নাজমুল ভাই বলে যে এসএসসি থেকে ইন্টার শুরু করা উচিত, তো জন্নাকাতে সরে যায় যে এসএসসি তে ইন্টার শেষ করা উচিত। আচ্ছা। এবং এইটা নিয়ে হচ্ছে যে আমার জুনিয়রদের মধ্যে দেখি বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এবং আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে এবং সে অলরেডি নাজমুল ভাই এসে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আচ্ছা। আপনি হচ্ছে গিয়ে যেহেতু সিনিয়র, এই বিষয়টা একটু খুলে মেলা। আচ্ছা দেখো, হচ্ছে এখানে ওই তো মানে মাঝখানে কিছু ইনফরমেশন গ্যাপের কারণে এটা এরকম হয়ে যায়, ঠিক আছে? তো ভাই যে কথাগুলো বলে খুবই তিক্ত কথা, তাই না? কিন্তু এটা বাস্তব। তুমি যখন এই 9-10 শেষ করবা, করে ইন্টারে যাবা, তাহলে বুঝবা যে হ্যাঁ ঠিক আছে, ভাই যা বলছে, দেখো তোমার এখন মনে হইতেছে আসলেই সত্য কথা, তারপরে তুমি এই কাজগুলো করবা না, ঠিক আছে? কারণ এটা তোমার হচ্ছে এই বয়সের সমস্যা। তো আমাদেরকে যখন বলছিল যে তোমরা এইটা করো, আমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা হচ্ছে গিয়ে আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তো আমাদের এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা কিন্তু 20 ব্যাচ, তো আমরা সবাই প্ল্যান করছিলাম যে এসএসসি শেষ করে আমরা রাজশাহীতে ঘুরতে যাব। তো ভাইকে বললাম, ভাই এরকম আমরা তো ঘুরতে যেতে চাই। বলতেছে তোদের এসএসসি পরীক্ষা তো ম্যাথ পরীক্ষার সময় 4 দিন বন্ধ আছে, 4 দিনে ঘুরে আয়। মানে কি ইন্টারে সময় নষ্ট করা যাবে না, আসলে সত্য কথা। তো বুঝতে পারো নাই মনে হয়, উনি সিরিয়াসলি কথাটা বলছে কিন্তু মজার ছলে। তো উনি ইন্টারের সময়টার তোমার গুরুত্বপূর্ণতাটা বোঝাইছে আর কি। তো ইন্টারের সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ তুমি ধরো যে বইটা পড়ার এখন সময় পাইতেছো 2 বছর, ঠিক এরকম ডাবল বই পড়ার সময় পাবা 18 মাস, ঠিক আছে? আবার ধরো তুমি এখন বাবা মার আসলে থেকে পড়াশোনা করতেছো, তখন যাবা মানে রংপুরে যাবা, সব কিছু চাইলে নিজের মতো পাবা না। তো সব কিছু মিলে ইন্টারের পড়াশোনাটা কিন্তু টাফ না, ইন্টারের পড়াশোনাটা টাফ না, বাট এই তোমার যে বয়স, এই বয়সটা সমস্যা। তো ধরো তুমি ওই তো এখন তোমার মনে হয় কি যে এই বাসায় যাইতেছি, মা ফোন দিলে আসতে হবে, কিন্তু তুমি যখন রংপুরে থাকবা তোমার মা তোমাকে ফোন দিবে না, নিজের দায়িত্বে আসতে হবে। বাট এইটা কন্ট্রোল করা খুবই টাফ। এইটা যারা কন্ট্রোল করতে পারবে তাদের আর ইন্টারটা কঠিন লাগবে না, ঠিক আছে? তো এই জিনিসটা যদি তুমি মেনটেন করে চলতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো। আর তোমরা সবাই মনে হয় নাজমুল ভাইয়ের স্টুডেন্ট, তো ভাইয়ের কাছে যদি তোমরা পড়ো, মানে পড়তেছো, তো বুঝতেছো যে ভাই কীভাবে পড়ায়, তো ভাই কিন্তু এসএসসি থেকে ইন্টারে পড়াশোনা আরও ভালোভাবে পড়াইতে পারে, ঠিক আছে? তো তোমাদের যদি পসিবল হয়, যদি বাইরে যাওয়ার কোনো মানে জলঢাকায় থেকে পড়াশোনা করা পসিবল, এখন তো অনলাইন সবার হাতের মুঠোয়, আর একটা মেন্টর থাকা দরকার, তোমরা নাজমুল ভাইকে তোমাদের মেন্টর হিসেবে বেছে নিতে পারো, ঠিক আছে? তো আরেকটা নাজমুল ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে গিয়ে উনি অনেক জ্ঞান পিপাসুক মানুষ,
ঠিক আছে, উনি যে কোনো রিসোর্স থেকে জ্ঞান কালেক্ট করার ট্রাই করে। তো উনি কিন্তু ইভেন উনি আমাকে, তামিমকে, আমাদের জুনিয়রকে জানি না, তো অনেক ফোন দিয়ে জিজ্ঞাসা করছে রাহেন এই জিনিসটা পারেন একটু বুঝাই দেয়। ইভেন ওনাকে যাক তামিম মানে ওনাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বুঝাই দিচ্ছে ভালোভাবে, উনি ম্যাথও পড়াইতে চায়, বুঝতে পারছো? তো লাস্টে নাজমুল ভাই সঙ্গে একটা কথা বলি, ভাই বলছিল যে ভাইয়ের স্বপ্ন, জিজ্ঞাসা করছিলাম ভাই আপনার স্বপ্ন কি? তো ভাই বলছিল যে আমি জলঢাকার বুকে এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাই যেখান থেকে পোলাপান বুয়েটে চান্স পাবে। তো আমি বলতে চাই যে ভাই আপনার স্বপ্ন খুবই সন্নিকটে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। তো অনেকে অনেক কথা বললো, তো শোনাচ্ছে না? তো আমি একটু নাজমুল ভাইয়ের সাথে আমার জার্নি শুরুর কথাটা বলি। আমার হয়তো অভিজিৎ বা আমাদের যে আলহারা যে ব্যাচগুলো আছে, যে রায়হান মামা অথবা তাহিম ব্যাচ যারা আছে, তো আমি নাজমুল ভাইয়ের সাথে আমার জার্নি শুরুর কথাটা বলি যে কীভাবে শুরু হইলো। ঠিক পরে তো সময়টা মনে হয় 2018 সাল, আজকে থেকে কত বছর হবে, 7-8 বছর আগে যখন নাজমুল ভাই আসছিল আমাদের এখানে ক্লাস নিতে। তখন আমরা 2018-তে 8-এ পড়ি আমরা। তো নাজমুল ভাই এসে আমাদের ফিজিক্স ক্লাস নিয়েছিল, একদিন হয়তো বা ক্লাস নিয়েছিল। তো ওই দিন গতি অধ্যায়টা পড়াইছিল, তো ওই দিন আমরা পড়লাম সবাই। তো ওই দিন থেকে মনে আসলো যে ওই দিন আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার বুঝি না, ওই চ্যাপ্টারটার নাম হলো তোমার লিফটের কনসেপ্ট একটা ছিল, যে আমরা লিফটের জিনিসটা বুঝি না। অভিজ্ঞতা রিলেট করতে পারবো ভালো, কারণ আমরা একই সময় ছিলাম। তো আমরা ভাবলাম যে না, নাজমুল ভাইয়ের কাছে আমরা প্রাইভেট পড়বো। যে আমরা 8-এ ছিলাম তখন, 2018 সালের কথা, হয়তো বা অত আগে থেকে অথবা কেউ জড়িত ছিল না, যে আমরা যত আগে থেকে জড়িত নাজমুল ভাইয়ের সাথে, যে ফাহিম বা নাফিস ওরা কিন্তু 2019 সাল থেকে আসে। তো আমরা, তারপর রাহান মামা, তারপর তাইম ভাই, এরা কিন্তু 2018 সাল থেকেই জড়িত। তো আমরা নাজমুল ভাইয়ের কাছে গেলাম, তো ওইখান থেকেই শুরু। তো আজকে এই পর্যন্ত এইটাই। তো আজকে নাজমুল ভাই আমাকে বললো যে আসার আগে যে অনেক কথাই বললো, যে অনেক নাকি ছড়াচ্ছে কথা। তো এই জিনিসটা কিন্তু নতুন না, নাজমুল কিন্তু মনে থাকতে হবে যে এই জিনিসটা কিন্তু 2019 সালে একবার শুরু হয়েছিল। মনে আসতে অভিযোগ যে আমরা কিন্তু নাজমুল ভাইয়ের কাছে সকালে 6টায় একটা ব্যাচ ছিল, যে সকাল 6টায় আমরা ব্যাচ করে এসে পড়তাম। তো নাজমুল ভাই এই সময় একটা ছিল যে সকালে নাজমুল ভাই পুরো কাঁদতেছে, যে এরকম একটা গুজব রটাইছিল যে নাজমুল ভাই কাঁদতে কাঁদতে আমাদের বলতেছে যে তোমরা যদি না থাকো তাহলে আমাদের কী হবে আজকে, যে আমরা যদি তোমাদের ব্যাচকে আজকে ভালো জায়গায় নিতে না পারি তাহলে আজকে আমাদের কী হবে। তো ওইখান থেকেই শুরু। তো আমি মনে হয় যে আমার যতটুকু মনে পড়ে যে রাহেন মামা তাহিম ভাইয়েরা শুরু। তো ওইখান থেকে ওরা আজকে তাহিম ভাই আসতে বুয়েটে, রাহেন মামা আসতে তোমার 2020 ব্যাচ, মাহেন মামা না 2020 ব্যাচ, তাহিম ভাই আসতে বুয়েটে এবং রাহেন মামা আসতে ঢাবিতে। ওখান থেকেই শুরু। এবং তারপরে আমরা হলো 2021 ব্যাচ। আমাদের 21 ব্যাচের রেজাল্ট হয়তো বা তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো আমাদের বলি যে আমাদের ব্যাচ থেকে নাজমুল ভাইয়ের এখান থেকেই 2021-এর যে বৃত্তির যে রেজাল্ট দিল, অর্থাৎ তোমার এসএসসি যে রেজাল্ট দিল, ওখান থেকে যে থানার মধ্যে টপ 10-এর মধ্যে 7 জন ছিল নাজমুল ভাইয়ের এখান থেকে। তো কি তোমরা হয়তো বা জানো না, তবে আমি এটা বলে গেলাম আর কি। তো এডমিশনের রেজাল্টটা বলি। তো এডমিশনে আমাদের এখানে বুয়েটের আছে 3 জন, আমাদের ঢাবিদের আছে 3 জন, 3-4 জন আছে, মেডিকেলের অনেক হয়তো আছে না ভাই। তো এটাই শেষ বলতে চাই যে আমরা যেহেতু পারছি, আমরা যেহেতু ওই সময়টাকে অতিক্রম করে আসছি, যে এতগুলো মাথায় গুজব ছিল বা যাই ছিল, যাই বলি না কেন, তো এই সময়টা যেহেতু পার করে আসছে আজকে এই সময় এই দিকে, তো আমরা আশা করি। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তোমরা অনেকে হয়তো বা চান্স পেয়েছো ইউনিভার্সিটিতে। আসলে ইউনিভার্সিটি এবং কলেজ কিন্তু দুইটা ভিন্ন বিষয়, এবং ইউনিভার্সিটি অনেক বড় একটা জায়গা এবং এটা একটা গর্বের একটা জায়গা। যেমন এটা গর্বের একটা জায়গা, ঠিক সেরকম একটা বড় দায়িত্ব কিন্তু তোমাদের মাঝে আছে। তোমরা এখন অনেক যথেষ্ট বড় হয়ে গেছো, তো তোমাদের এখন আর অযথা সময় নষ্ট করলে চলবে না। এখন বড় দায়িত্ব নিয়ে তোমাদের সামনে এগোতে হবে। এবং আমি ইউনিভার্সিটি লাইফে কী কী করতে হয় এসব বিষয়ে বলবো না, কারণ এখানে বড় ভাইরা আছে, রাহেন ভাই আছে, তামিম ভাই আছে, তারা তোমাদের আরও ভালো বলতে পারবে যে কোন কোন ফল্টগুলো করা উচিত, কোন কোন ফল্টগুলো করা উচিত না। আমি জীবন নিয়ে জাস্ট কয়েকটা কথা বলবো। তো প্রথম হচ্ছে তোমার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা কী। যেমন আমরা কালো রঙকে দেখলেই চিনি কালো রঙ, লাল রঙকে দেখলে চিনি লাল রঙ। ঠিক সেই রকম তোমাকে যাতে দেখে চিনে যায় যে তুমি এটা, যাতে দূর থেকেও চেনা যায় যে এটা নাফিস, দূর থেকেও চেনা যায় যে এটা ফাহিম, সেই রকমের একটা বৈশিষ্ট্য থাকতে হবে তোমার মাঝে। এবং আমরা পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যে একটা ইউনিক সত্তা আছে এবং সেটা বজায় রাখতে হবে। এখন হয়তোবা অনেকে দেখবা ইন্ট্রোভার্ট, কথা বলতে পছন্দ করে না, আবার অনেকে দেখবা কথা বলতে খুব সহজেই একজন মানুষের সাথে মিশে যেতে পারে। এখন এটা তুমি তোমার দুর্বলতা ভাববা না, এটা তোমার স্ট্রেংথ, তুমি এটাকে কাজে লাগাইতে পারো। ইংরেজিতে একটা কথা বলছে যে দ্য মেক উইকনেস ইনটু ইউনিকনেস, অর্থাৎ তোমার উইকনেসকে ইউনিকনেসে পরিণত করো, যাতে সেটা আর একজন পাওয়ার চেষ্টা করে যে এটা আমার উইকনেস ছিল বাট ওটা ইউনিকনেস হয়ে গেছে, ওটা আরও কারোর মাঝে নাই।
তাহলে নিজের একটা সত্তা বজায় রাখতে হবে এবং কাউরে দেখে নিজের সত্তাকে চেঞ্জ করবো এমন মনোভাব আনা যাবে না। তুমি যেরকম তুমি ঠিক সেই রকম, এবং তুমি যেভাবে চলে আসছো সেভাবেই যেতে হবে। সেকেন্ড কথা হচ্ছে ডিসিপ্লিন। এবং আমাদের দীর্ঘ সময়ের একটা লাইফ, একটা ভবন তৈরি করতে যেমন কয়েক বছর সময় লাগে, কিন্তু একটা ভবন ভাঙতে কয়েক সেকেন্ড সময় লাগে। সুতরাং জীবনের ধৈর্য রেখে প্রতিটি সময়কে সঠিকভাবে ইউজ করতে হবে। অর্থাৎ ভাঙতে যেমন তোমার খুব কম সময়ের মধ্যে তুমি ভেঙে যাবে, কিন্তু গড়তে কিন্তু খুব কম সময় লাগে না, গড়তে অনেক সময় দরকার হয়। এই কারণে তুমি জীবনের প্রতিটি সময়ে এটা রুটিন করো এবং সেই রুটিন অনুযায়ী চলার চেষ্টা করো। যদি তোমার এমন হয় যে রুটিনে তোমার ভোর 5টায় উঠতে হবে, তাহলে 5টায় উঠতে হবে। যদি তুমি 1টায়ও ঘুমায়, যদি 2টায়ও ঘুমায়, 5টায় উঠতে হবে। ডিসিপ্লিন ঠিক রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে থার্ড হচ্ছে পজিটিভনেস। পজিটিভনেস হচ্ছে কি, যে কারো ব্যবহার থেকে তুমি পজিটিভনেস সবসময় ইউজ করবা। যেমন হয়তোবা তুমি কারোর সাথে কথা বলতেছো এবং সেই কথা বলার সময় তোমার সামনে ফোন ইউজ করতেছে, হয়তো তুমি এতে ইগনোর ফিল করতে পারো বা অসম্মান ফিল করতে পারো, কিন্তু ব্যাপারটা হয়তোবা তোমার কাছ থেকে নেগেটিভভাবে তুমি নিচ্ছ। একটা কথা আছে যে গ্লাসে অর্ধেক পানি আছে, কেউ বলবে যে অর্ধেক খালি আছে, আবার কেউ বলবে যে অর্ধেক পানি নাই। তাহলে এক একজন এক একভাবে বিষয়টাকে দেখতে পারে। এখন বিষয়টা এমন হইতে পারতো যে তুমি কথা বলতেছো, সামনের জন হয়তোবা তোমার কথাকে গুরুত্বপূর্ণ ভেবে সে ফোনে নোট করতেছে, কিন্তু তুমি ভেবে নিলা যে সে আমাকে ইগনোর করতেছে। এটা কিন্তু নেগেটিভনেস। তোমার পজিটিভনেস সবসময় ভাবতে হবে। ফোর্থ কথা হচ্ছে গ্র্যাটিটিউড, অর্থাৎ কৃতজ্ঞতা। ঈশ্বর তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছে, সুতরাং ঈশ্বরের প্রতি অবশ্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমরা ঢাকায় গেলে হয়তোবা তোমরা দেখবে ফুটপাতে অনেকজন রাস্তায় বসে আছে, রাস্তায় শুয়ে থাকে, রাস্তায় তার জীবন, এবং রিক্সাওয়ালারা তাদের গাড়িতেই রাত কাটায়। কিন্তু সেখানে তুমি অনেক ভাগ্যবান, তুমি 3 বেলা খাবার পাচ্ছ, থাকার জায়গা পাচ্ছ, পড়াশোনার খরচ পাচ্ছ, চিকিৎসা হলে চিকিৎসার খরচ পাচ্ছ। সুতরাং এসবের জন্য সৃষ্টিকর্তার প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তোমার জীবনের সবচেয়ে পাওয়া 2টি মূল্যবান জিনিসের প্রতি। সেই মূল্যবান জিনিস দুটি হচ্ছে তোমার বাবা এবং মা। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে তোমার বাবা এবং মা তোমাকে ছেড়ে যাবে না, সুতরাং তাদের প্রতি কৃতজ্ঞতার দায়িত্ব তোমারই, এবং তাদের রেসপন্সিবিলিটিও তোমার হাতে। এখন ইউনিভার্সিটি লাইফের কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তোমরা হয়তো বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবা এবং সেখানে তোমার মতোই হাজারো মেধাবী আছে, তাদেরকে দেখে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই। সে হয়তোবা কোনো এক দিক দিয়ে মেধাবী, তুমি আরেক দিক দিয়ে মেধাবী। আবার প্রথমে ইউনিভার্সিটিতে উঠে তোমার পড়াশোনা একটু কঠিন লাগতে পারে, কিন্তু যদি তুমি রেগুলার পড়ো তাহলে সেগুলো সহজ হয়ে যাবে। ইংরেজিতে একটা কথা আছে যে থিংস ডোন্ট গেট ইজিয়ার, উই জাস্ট গেট বেটার। তো তুমি যত নিজেকে ডেভেলপ করতে পারবা, তত এই জিনিসগুলো তোমার কাছে সহজ সাবলীল হতে শুরু করবে। ঠিক সেই রকমটাই ছিল আমার 9-10 জার্নির মতো। 9-10 প্রথম দিকে আমার পড়াশোনাগুলো অনেক কঠিন ছিল, কিন্তু নাজমুল ভাই আমাদের আংরাতে এমনিতে কয়েকদিনের জন্য ক্লাস নিতে গেছিল, কিন্তু ওনার যে লেকচার এবং সেটা থেকে আমরা সবাই একদম মুগ্ধ হয়ে গেছিলাম। এবং ভাইয়া পরে আংরা থেকে বের হয়ে আসলো এবং আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে 10-12 জন হবে হয়তোবা, পরে এমন হয়ে গেল যে ভাইয়ার লেকচার এবং পড়ার স্টাইল দেখে মানে ক্লাস ভর্তি হয়ে যাইতো। এবং ভাইয়ার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা, যে ভাইয়া না থাকলে হয়তো আমি বুয়েটে চান্স পাইতাম না আজকে। তো এসবই ছিল আমার কথা। আর জীবনে সবসময় সত্যের পথে চলো এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আর সৎভাবে লেগে থাকো, স্বপ্ন যায় তোমারই হবে। জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়, আর কলেজে ছিল আমার হচ্ছে রংপুর সরকারি কলেজ। সো নাজমুল ভাইয়ের সাথে প্রথম মানে ইন্টারাকশনটা হয়েছিল আমাদের 2019 সালের ডিসেম্বরের দিকে আর কি, যখন আমার বন্ধু ফাহিম আমাকে বললো যে আর কি একটা ট্রায়াল ক্লাস নিতে বলছে, একটা ভাই নাজমুল ভাই আছে, সো ওনার কাছে যাইতে হবে আর কি। তারপর ওনার কাছে গেলাম। সো ক্লাস 8 থেকে 9 থেকে আমার মানে কেমিস্ট্রিতে একটু মানে খুবই জড়তা ছিল আর কি, কেমিস্ট্রি আমার চ্যাপ্টারগুলো খুবই ভালো লাগতো না আর কি। সো ওখানে গেলাম, ওখানে গিয়ে নাজমুল ভাই প্রথম দিনে একটা মানে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়াইলো।
সো ওখান থেকে মানে আমি ফিজিক্স কেমিস্ট্রিকে যে আলাদাভাবে মানে বোঝা যায়, মজা আছে যে ফিজিক্স কেমিস্ট্রির যে ভেতরের ক্রিয়া বিক্রিয়া বা যে পড়াশোনা বা কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোকে আমি ভালো করে বুঝতে শিখি আর কি ওখান থেকে। তারপর তো ওখান থেকে আমাদের পড়ানো শুরু আর কি, আমরা ব্যাচে করে পড়তাম 5-6 জন বাসায় আর কি, ওখান থেকে আমাদের রেগুলার পড়তাম আর কি। তারপর করোনার সময় আমরা মানে পড়ছি আর কি ভালোই। সো যেহেতু মানে আমরা একটা মানে স্মৃতিচারণ করতে চাচ্ছি আর কি ভাইয়ের এক্সাম সিস্টেমের সম্পর্কে। সো তোমরা সবাই যেহেতু ভাইয়ের কাছে পড়ছো, ভাইয়ের কাছে সো এক্সাম দিছো সবাই, সো ভাইয়ের এক্সাম সিস্টেমটা ছিল খুবই মানে ইউনিক আর কি। যারা দিছো আর কি, যে প্রথমে আমরা যখন 5-6 জন পরীক্ষা দিতাম, আমরা সকাল ধরো 7টার সময় এক্সাম ছিল। সো কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে যদি 5 মিনিট লেট হইতো, সো ওটাও এক্সামের টাইম হিসেবে কাউন্ট হয়ে যেত। সো ওখান থেকে আমাদের মানে এক্সাম টাইমের যে মানে সময়ানুবর্তিতা আমরা শিখতে পারছিলাম আর কি। সো তারপর সকাল 7টার সময় পরীক্ষা দিতাম আমরা, ধরো প্রতিদিনই পরীক্ষা ছিল আমাদের, আমরা পড়তাম, পড়ার আগে আমাদের পরীক্ষা ছিল আর কি। সো ওখানে 20টা বা 30টা এমসিকিউ দিতাম, তার সাথে 1টা করে 2টা বা সিকিউ দিতাম আর কি। আর এক্সাম তো দেখাশোনা করার কোনো মানে সুযোগই নেই আর কি, সবাইকে বসাই দিত ভাই অনেক দূরে দূরে, আবার ওখানে মানে কোনো কার্যকরী কোনো সুযোগ নেই। আর ভাইয়ার প্রতিদিনের যে হোমওয়ার্ক নেওয়ার সিস্টেমটা খুবই ইউনিক। ভাইয়ার দেখা যেত যে আমাদের 5টা কোয়েশ্চেন দিচ্ছে, আমাদের 4টা হয়েছে বা 1টা হয়নি, সো ভাইয়া ওটার কারণে পুরোটা কেটে দিত, যার কারণে আমাদের 0 পাইতাম আর কি। ওটা অনেকেই মানে ফেস করছে আর কি। এই জিনিসটা প্রথমে আমার মানে খুবই খারাপ লাগছে যে এটা কি হইতেছে, আমি পুরো এত ভালো করে পড়ে আসলাম কিন্তু আসে পাইলাম 0। সো এটা শুরুতে অবশ্য খারাপ লাগছিল, কিন্তু এখন অবশ্য অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? কেন এ থেকে করে আমাদের কি বইয়ের প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কনসেপ্ট আমাদের পড়ে আসতে হয় আর কি। মানে এর জন্য আমাদের কি খুঁটিনাটি প্রত্যেকটা মার্কসের যে ইম্পর্টেন্স সেটা আমরা বুঝতে পারি এখান থেকে আর কি। সো এখান থেকে ভাইয়ার আর কি পরীক্ষা দেওয়া শুরু আর কি। করোনার টাইমে ভাইয়ের কাছে তো পড়ছি, অনেক সিকিউ এমসিকিউ সলভ করছি, প্রতিটা অধ্যায় দেখা গেছে প্রায় 200-300 এমসিকিউ, আবার সিকিউ দেখা যাচ্ছে 50টা বা 100টা সিকিউ সলভ করছিলাম আর কি। তার পাশাপাশি আমরা পরীক্ষাও দিতাম। এই পরীক্ষা দিতে দিতে আমার দেখা গেছে এমন পর্যায়ে আসছে গেছে আমার পরীক্ষার যে ভয়টা ছিল সেটাই আমার কেটে গেছে আর কি। আর পরীক্ষা তো ইম্পর্টেন্স সবাই জানো যে পরীক্ষা কত ইম্পর্টেন্স। আলটিমেটলি আমরা যতই পড়ি না কেন আমাদেরকে জাজ করা হয় আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে আর কি। সো পরীক্ষায় ভালো করতে হবে এবং পরীক্ষার রেজাল্টই আমাদের কি আলটিমেটলি গোল আর কি। সো ভাইয়ের কাছে প্রতিদিন পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে আমাদের যেগুলা মানে ভুল ত্রুটি ছিল সেগুলো আস্তে আস্তে আমাদের মেকআপ হওয়া শুরু হলো। প্রতিদিন সিকিউ এমসিকিউ পরীক্ষা দিতাম, আবার সাপ্তাহিক বা মাসিক আমরা পরীক্ষা দিতাম। সো এইভাবে পরীক্ষা দিতে দিতে আমাদের দেখা গেছে যে পরীক্ষার ভয়টাই আমার কেটে গেছে আর কি। অনেক কনফিডেন্ট থাকতাম যে যা আসবে আমরা তো জানি যে এটাই আসবে। এমনকি পরীক্ষার আগে দেখা যেত আমি আর লিস্ট করে দিতাম যে কী কী আসবে, আমি একটা খাতায় লিখে নিতাম, এবার ওগুলাই পড়ে যেতাম, ওগুলাই আসতো। আমার বন্ধুদেরও দিতাম ওগুলা লিস্ট আর কি। সো এইভাবে আর কি এসএসসি লাইফ পার করছি আর কি। সো এসএসসি লাইফে মানে এসএসসি পরীক্ষা আমাদের তেমন মানে সমস্যা হয়নি আর কি। সো ইন্টার লাইফেও আমি মানে রংপুরে ছিলাম আর কি, রংপুর সরকারি কলেজে। সো ওখানে তো টিচাররা জানো যারা রংপুরে পড়ছো আর কি। সো ওইভাবে স্কুল কলেজের মতো তোমাকে ধরে ধরে শিখাবে না ওরা আর কি। সো ওখানে আবার মাঝে আমার দেখা গেছে যে ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমার কিছু চ্যাপ্টার গ্যাপ পড়ে গেছিলো আর কি। সো তখন আমি নাজমুল ভাইয়ের মানে স্বর্ণাপন্ন হই, নাজমুল ভাইয়ের কাছে আমার যেগুলো চ্যাপ্টারে গ্যাপ ছিল আর কি ওগুলো আমি ওখান থেকে পড়ি। সো দেখা গেছে আমার মানে যত গ্যাপ ছিল সবগুলো ফিল আপ হয়ে গেছিলো আর কি। আর ওখানে পরীক্ষাও দিয়েছিলাম আর কি কিছু। সো দেখা গেছে আমার পরীক্ষার দিতে দিতে আমার এক সময় দেখা গেছে আমার মানে কোনো এমসিকিউ বা সিকিউ ভুলই হইতো না, যা দিতাম তাই পাইতাম আর কি, এরকম দেখা গেছে। তারপর ধরো টেস্ট পরীক্ষা দিলাম, তারপর এসএসসি পরীক্ষা দিলাম, এইচএসসি আর কি। সো এইচএসসি দিলাম, এইচএসসি তো মানে এটা যে বোর্ড পরীক্ষা আমার কখনো মনে হয়নি আর কি, কারণ আমি প্রতিদিনে পরীক্ষা দিয়ে অভ্যস্ত। সো পরীক্ষা যে কি পরীক্ষার একটা প্রেশার, সো এটা নিতে নিতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আর কি। সো পরীক্ষার প্রেশার আর কি আমার মাথায় কোনো কাজ করে নাই, জাস্ট প্রশ্ন দেখছি আর অ্যান্সার করছি এরকম আর কি। যা প্রশ্ন দেখার সাথে সাথে মানে মাথায় অ্যান্সার চলে আসছিল আর কি। সো এইভাবে এসএসসিও দিলাম আর কি ভালো করে। এসএসসিতে বোর্ডে আমি ধরো 13তম হয়েছিলাম আর কি। সো দিনাজপুর বোর্ডে তারপরে তো অ্যাডমিশন দিলাম। আর অ্যাডমিশনের মানে যে
রুলসগুলো আর কি অ্যাডমিশনে কীভাবে দিতে হয় না হয়, সো এই সম্পর্কে প্রথমে আমাদের নাজমুল ভাই আমাদের মানে জানাইছিলেন আর কি। আমি বর্তমানে আছি বুয়েটে, কিন্তু বুয়েটের নামটাই আমি শুনছি প্রথম নাজমুল ভাইয়ের কাছে। ক্লাস 10-এ যখন আমরা মানে সিকিউ এমসিকিউ সলভ করি, তখন ভাই আমাদেরকে কোনো বুয়েটের কোয়েশ্চেন সলভ করাতো আর কি। তখন ধরে ধরে ভাইয়া বলছিল যে গত 10 বছরের কোয়েশ্চেন যদি তুমি সলভ করে যাও তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না। সো এটাই আর কি আমরা মানে ফলো করার চেষ্টা করছি। সো এইভাবেই ধরো মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছতে পারছি আর কি। সো তোমাদের জন্য এটাই আমার কথা থাকবে যে ভাইয়ের সাথে লেগে থাকো, ভাইয়ার সাথে এক্সাম দাও, ভাইয়ার প্রতিদিন এক্সাম দাও, এক্সামে খারাপ মার্ক আসবে, আমারও আসছিল। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে নিজের ভুল ত্রুটিগুলো মানে শুধরে নাও আর কি। আর এই তো আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য আর কি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আমি রফিক, আমার স্কুল ছিল আলহেরায় এবং কলেজ ছিল রংপুর বিয়ামে। আসলে যখন আমি নাজমুল ভাইয়ের সঙ্গে জার্নি শুরু করি, আসলে আমাদের জার্নিটা শুরু হয় কিন্তু 2018 সালে। আমি ছিলাম আলহেরায়। আমি নাজমুল ভাইকে সম্পূর্ণরূপে চিনতাম, কিন্তু সম্পূর্ণটা আছে নেগেটিভ, সম্পূর্ণটা আছে নেগেটিভ। কারণ আমাদের ব্যাচে দুইটা ভাগ ছিল, একটা ছিল নাজমুল ভাই, যেমন ওরা ওই ফাহিম আছে, অভিজিৎ আছে, ওরা ছিল নাজমুল ভাই গ্রুপ, এবং আমরা ছিলাম অন্য এক স্যারের গ্রুপ। এখন আমি চিনতাম ঠিক, কিন্তু সম্পূর্ণ হচ্ছে নেগেটিভ। এই যে যেহেতু ভাইয়ের আছে ডায়লগ, ভাই যে কোনো কিছু না পারলে ভাই ভাই ভাই, এই যে ভাইয়ের এইখানে গিয়ে ওই ছেলেটা নষ্ট, ভাইয়ের এইখানে গিয়ে ওই ছেলেটা নষ্ট। এখন এইখান থেকে আছে জানি শুরু। তারপর ভাইকে যেহেতু চিনতাম, ভাইয়ের কাছে এসএসসিতে আমি পড়ি নাই, আমি এসএসসিতে পড়ি নাই। এসএসসি শেষ করার পর আমি যখন ইন্টারে কিন্তু প্রথম শুরু করি, কয়েকদিন পড়ছি, পরপর যখন রংপুরে যাই, রংপুরে গিয়ে তো অবস্থা খারাপ, সবাই অনেক এগিয়ে, সবাই একদম অনেক এগিয়ে। যেমন আমি ছিলাম, পারভেজ ছিল, আর কয়েকজন ফ্রেন্ড ছিল। এখন আমরা এখন চিন্তা করতেছি আমাদের গ্যাপগুলো কে পূরণ করবে, কে পূরণ করবে। এখন আমরা ডাকলাম কি নাজমুল ভাইকে, বলতে নাজমুল ভাইয়ের খোঁজ নিলাম। নাজমুল ভাই করতো কি, নাজমুল ভাই হচ্ছে 12টার সময় এখানে প্রাইভেট শেষ করতো, একটা ব্যাচ 12টা থেকে 1টা পর্যন্ত। এই 1টা থেকে আবার বলতে এইখানে দৌড়ে গিয়ে নাজমুল ভাই বলছে, আরে ভাই আমি বুঝতে গেলে দৌড়িয়ে নো, এই দৌড়ি গিয়ে বাসে উঠতো। বাসে গিয়ে ওই সময় আবার 2টার সময়, 2টার একটু পর পর আমাদের টাইম দিত 2টা, যারা 2টার পরে আসতো, যদি ভাই কোনো ক্রমে 1 মিনিট আগে গেছেন, ওই দিন ওই পরীক্ষার মার্ক শেষ। আর সাথে সাথে তো ভাইয়ের একদম পিটনি প্রায় 5টা থেকে 10টার মতো। তারপর যদি পরীক্ষার খাতা তো একদম ক্রস। তারপর ভাই করতেন কি 2টা থেকে প্রায় 5টা পর্যন্ত কেমিস্ট্রি পড়াইতেন, ফিজিক্স পড়াইতেন, আবার মাঝে মাঝে ইংলিশ, বলে না ইংলিশও। এখন কেমিস্ট্রি বলতে আমি কেমিস্ট্রি বিষয়টা আসি, আমি ফিজিক্স পড়ছি ভাইয়ের কাছে, কিন্তু আমি ফিজিক্স আলাদা এখানে পড়ছিলাম, আমি কেমিস্ট্রি কিন্তু অন্যখানে কোথাও পড়ি নাই। এই ভাই এইখানে মাঝখানে প্রায় 6 মাসের মতো যাতায়াত করছিলেন। ওই 6 মাসে আমাদের ইন্টারে কেমিস্ট্রিটা শেষ করে দেয়। ইন্টারে কেমিস্ট্রি, আমি আর কেমিস্ট্রি কোথাও পড়ি নাই, এমনকি এডমিশনও কোথাও পড়ি নাই। ভাইয়ের সাথে এটা জানি। আর একটা হচ্ছে আমাদের এখানে অনেকে আছে ভার্সিটিতে অতিক্রম করছে, ভার্সিটিতে এবার আছে আমাদের জুনিয়র হোক বলতে অতিক্রম করছে। এদের উদ্দেশ্যে কয়েকটা কথা আছে। এরা যদি বিশ্বাস করে যে এদের কাছে আল্লাহ তাআলা যাকে যেখানে ইচ্ছা সেখানে পাঠান, অনেকে আছে, অনেকের হচ্ছে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইছেন এবং অনেকে আছে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাননি। কিন্তু পাবলিক যেগুলো আছে সবগুলো জায়গায় কিন্তু ভালো। যেমন সিনিয়র ভাইরা আছে, ওনারা আসলে বলবেন যে রোয়েড হোক কোয়েড হোক সবগুলো জায়গায়, কিন্তু সবগুলো জায়গা থেকে বেটার কিছু করা যায়। এখন আছে কথা যে একজন জুনিয়র হিসেবে যদি বলে যে আমি আমার পরিশ্রমের কারণে যদি এটা কথা জুনিয়রও শুনো, যারা এসএসসি আছে, আমি আর কথা বাড়াবো না, সিনিয়র ভাইরা চলে আসছে, আমি আর 2টা কথা বলবো, জুনিয়ররা ভালো করে শোনো। একজন স্টুডেন্ট যদি হিসাব করে যে আমি আমার পরিশ্রমের মাধ্যমে, পরিশ্রম আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে পারে, তাহলে এই কথাটা দ্বারা কি প্রকাশ পায়, সে শিরক প্রকাশ পায়। কারণ পরিশ্রম কখনো আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে পারে না। অর্থাৎ পরিশ্রমের পাশাপাশি আমার কি প্রয়োজন হচ্ছে ভাগ্য প্রয়োজন। একজন ব্যক্তি যদি বলে যে না আমি পরিশ্রমের কারণে, যদি জুনিয়রও বলতে পারে বা আমাদের ব্যাচমেটও যদি বলতে পারে আমি আমার পরিশ্রমের কারণে এখানে আছি, এটা হচ্ছে পুরাটা হচ্ছে শিরকের সাথে লিপ্ত। আর শিরক যে কত বড় অপরাধ, সকল রকমের গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আর হচ্ছে হ্যাঁ, একজন ব্যক্তি যদি শিরক বলতে পরিশ্রমের উপর ডিপেন্ডেন্ট থাকে এবং যদি হচ্ছে
হ্যাঁ, এবং যদি শিরকের সাথে যদি লিপ্ত থাকে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবে না। এবং একজন ব্যক্তি যদি শুধুমাত্র ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট থাকে কিন্তু পরিশ্রম করে না, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহকে অস্বীকার করা হয়। আর আল্লাহ তাআলার সুন্নাহকে অস্বীকার করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি হচ্ছে আমার দলভুক্ত নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন আমার দলভুক্ত নয়, তাহলে কি আমরা সুপারিশ কোথা থেকে আমাদের জন্য করবে? অর্থাৎ সর্বাবস্থায় আমাদের দোয়া করা উচিত। সবাই আমার জন্য দোয়া করবে। যেহেতু সিনিয়র ভাইরা আছে, আমি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। আমি জাহিনুর ইসলাম। আমার এসএসসি ব্যাচ হচ্ছে 21, ঠিক আছে। আর আমি জলঢাকা ডিগ্রি কলেজ থেকেই পড়াশোনা করছি। তো এখানে এসে আমি সত্যি অনেক অবাক হলাম যে ভাইয়ের স্টুডেন্ট এত ভালো ভালো জায়গায় আছে, এটা সত্যি অবাক হলাম। আর প্রত্যেকেই বলতেছে যে সবাই ভাইয়ের কাছে এসএসসি পর্যন্ত পড়েছে, এসএসসি থেকে, অনেকে আবার তার আগে থেকেও পড়ছে মনে হচ্ছে। তো আমার হচ্ছে বলা যায় যে দুর্ভাগ্য, ভাইয়ের সাথে ওই বেশি সময় ধরে আর কি লেগে থাকতে পারি নাই। যদি আমিও ভাইয়ের সাথে এসএসসি পর্যন্ত, এসএসসি থেকে লেগে থাকতে পারতাম, হয়তো আমিও এই অনেক বড় বড় পজিশনে আছে, ওখানে আমাকেও হয়তো পাওয়া যেত। তো হোক, হচ্ছে আমরা ভাইয়ের সম্পর্কে আর কি বলবো, সবাই ভাইয়ের সম্পর্কে সব রকম কথা বলে ফেলছে ইতিমধ্যে। তো একটাই কথা যে ভাই অনেক পরিশ্রমী মানুষ। ভাই তার স্টুডেন্টের জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে সর্বোচ্চটা দেওয়া যায়। তো তোমরা ভাইয়ের সাথে লেগে থাকো, অনেক ভালো কিছু হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি সিনিয়র ভাইদের কাছে। আসলে মানে সিনিয়রিটি মেনটেন না করার কারণে আমার বক্তৃতা দেওয়ার কথা ছিল না, তাই যাই হোক আজকে এত সুন্দর আয়োজনে যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে আমার ছোট ভাই বোনেরা, এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় শিক্ষক নাজমুল ভাইকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানের সার্থকতায় রূপ দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি কথা বললে হয়তোবা আমি বক্তা ভালো না, কিন্তু আমার কথাগুলো ভাইরাল হয়ে যায়। আর ভাইয়ের একটু প্রশংসা না করলেই নয়। আমি মানে মূলত ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু ভাইয়ের কাছে গিয়ে প্রত্যেকটা দিন আমার বাবাকে মেসেজ দিত যে আপনার ছেলে প্রাইভেটে আসতেছে না, করতেছে না। কিন্তু আসলে এই দিকগুলো দিয়ে কিন্তু খুব রাগ হইতো, কিন্তু পরবর্তীতে বুঝতেছি যে ভাই না থাকলে হয়তোবা আমি যেখানে চান্স পাইছি ওইখানেও পাইতাম না। আসলে আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তোমরা যেভাবে আসো ভাইয়ের সাথে লেগে থাকো, ইনশাল্লাহ একদিন তোমাদের স্বপ্ন জয় হবে। আর ভাইয়ের কথাগুলো সবসময় মনে পড়ে যে এক পেট ভাত খেয়ে 17 ঘন্টা বই ধরি বস, তারপরে বাকিটা মুই দেখো। আসলে এই কথাগুলো মনে পড়ে। সত্যি কথা বলতে পরিশ্রমের বিকল্প নাই, যে পরিশ্রম করবে সার্থকতা নিশ্চয়ই একদিন আসবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে। আমরা ইনশাল্লাহ প্রতি বছরে আমরা আমাদের এরকম কার্যক্রম অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছোটো ভাই বোনেরা এবং আমার ব্যাচমেট ছোটো ভাইরা, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নাজমুল ভাইয়ের স্টুডেন্ট তো সবাই? আমি জিহাদুল ইসলাম, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আমি এইচএসসি 21 ব্যাচ। নাজমুল ভাইয়ের সাথে পথ চালাচ্ছে 2019 সাল থেকে। এক বন্ধুর মাধ্যমে ভাইয়ের কাছে পরিচয় হয়। তো ভাইয়ের যে কথাগুলো, সর্বপ্রথম জঘন্যতম ইম্পর্টেন্ট কথা, মারাত্মক ইম্পর্টেন্ট কথা, এগুলো মনে পড়ে? আচ্ছা, হ্যাঁ, এই কথাগুলো ভাইয়ের, আমি ওনার পড়ানোর একটা টেকনিক নিয়ে কথা বলি। ওনার এক্সাম সিস্টেমটা, আমাদের মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, স্পেশালি আমার বন্ধু জাহিনুল ইসলাম। আজকে আমার এই পর্যায়ে আসার অন্যতম একজন মানুষ হচ্ছে আমার জাহিনুর ভাই, এবং আমার জাহিনুর ভাই বললাম, আমি ভাই সমতুল্য করি আমার বন্ধুকে।
তার সাথে আমার নাজমুল ভাইকে, এনারা না হলে হয়তো বা চান্স তো আল্লাহ তাআলা দেন, বাট এনাদের পরিশ্রম আমার সাথে অনেকটাই ছিল। তো আমি নাজমুল ভাই নিয়ে দুই একটা কথা বলতে চাই। বর্তমান নাজমুল ভাইকে নিয়ে ছড়ানো হচ্ছে, এনার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, এনার বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো আমি কিন্তু নামাজ পড়তাম না, আমি যখন এসএসসি পর্যন্ত নামাজ পড়তাম না। যখন এইচএসসিতে ভর্তি হলাম, ভাইয়ের প্রথম কন্ডিশন ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং একটা মানুষের কোরআনের যে কত বড় জ্ঞান থাকতে পারে, তোমরা যারা লেকচার ভাই শুনছো, কোরআনের মানে লেকচারের মাঝে মাঝে উনি কোরআনের আয়াত দিয়ে কথাবার্তা বলেন। তো ওনার আলহামদুলিল্লাহ ওনার কোরআনের জ্ঞান অতুলনীয়, অসহনীয়, মানে অনেক প্রখর জ্ঞান ওনার। প্লাস ওনার চরিত্র নিয়ে আজ পর্যন্ত কেউ কথাবার্তা বলার সাহস উঠবে না, কারণ ওনার চরিত্র নিয়ে আমার মনে হয় না যে কেউ কোনো কথাবার্তা বলতে পারবে। তারপরে আরেকটা কথাবার্তা হচ্ছে যে ভাই কি এই কোচিং ব্যবসা বা প্রাইভেট ব্যবসায় কি ব্যবসায়িক মানুষ, এই বিষয়টা নিয়ে কথাবার্তা আসে। তো আমার মনে হয় যে নাজমুল ভাই যে অ্যামাউন্টে পড়াশোনা জলঢাকায় করায়, এই অ্যামাউন্টে মনে হয় বাংলাদেশে কোথাও পড়াশোনা হয় না, তাই কি না? আমি ঠিক বলছি কি না? তো পরিশেষে তোমাদের একটাই বলবো যে ফাইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে কি আছে? স্বস্তি আছে। এই জন্য কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে এবং সাথে একজন ভালো মেন্টর থাকতে হবে। সেই মেন্টর হিসেবে আমি মনে করি যে জলঢাকায় নাজমুল ভাইয়ের তুলনা আর কারোর সাথে হয় না। তো পরিশেষে আমি বলবো যে নাজমুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে প্রতি বছরই যেন আমাদের এই প্রোগ্রামটা চালু থাকে এবং আমাদের সবার মধ্যে যেন একটা মিলন মেলা যেন আমাদের বজায় থাকে। পরিশেষে সবাইকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাবার্তা এবং কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করতেছি। সবাইকে আবার আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এইটা নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওয়াসিমুল হাসান মিসবা। আমি রংপুর মেডিকেলে সেকেন্ড ইয়ারে এবার। তো আজকের এই রিইউনিয়ন আসলে নাজমুল ভাইয়ের প্রাইভেটের তরফ থেকে। তা আমরা অবশ্য 2-3 বছর হয়ে গেছে, আমার ক্লাস 10-এ মূলত পড়ছিলাম ভাইয়ের কাছে। তো ভাইয়ের মানে প্রথম দিকে ক্লাস 9-এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় পড়তাম আর কি। তা বিভিন্ন ফিজিক্স কেমিস্ট্রির অনেক কিছু গ্যাপ থাকতো আর কি, অনেক কিছু মানে ফিল পাইতাম না অনেক কিছু। ভাইয়ের মানে তোমরা ভাইয়ের পড়া দেখলে বুঝবা যে ভাই পড়াইতে অনেক ধরনের উদাহরণ টানে, বিভিন্ন কিছু আর কি আনে আর কি। তারপরে ভাইয়ের ওয়াজ আছে আরও এই ভাই আর কি এরকম করে অনেক ক্লাস 10-এর ক্ষেত্রে ভাইয়ের সাথে একদিন মসজিদে নামাজ পড়তে যাওয়া পরিচয় হয়েছে। তারপরে ভাইয়ের কাছে যাওয়া প্রথম 1 সপ্তাহের মতো মনে হয় গেছিলাম, 10 দিনের মতো ভাই বলছিল যে এমনি আসো, তা গেছিলাম আর কি ভাইয়ের কাছে। তারপর ভাইয়ের সাথে সেই 10 দিন পরে আর ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকে এখানে ছিল না ইন্টারের ক্ষেত্রে। আমি আর নাফিস মনে হয় আর কয়েকজন মনে হয় রংপুরে ভাইয়ের কাছে পড়ছিলাম কয়েকদিন, প্রায় 5-6 মাস মনে হয় পড়ছিলাম আর কি। তো পরে ভাই তো নিজে প্রাইভেট বাদ দিল মাঝখানে পরে। তো আসলে আমরা পরে তখন চাইছিলাম যে রংপুরে যে পুরো কোর্সটা ভাইয়ের কাছে করতে, কিন্তু ভাই পরে ভাইয়ের বিভিন্ন সমস্যার কারণে সম্ভবত কন্টিনিউ করতে পারেনি আর কি। তারপর তো এখনও মানে ভাইয়ের সাথে মোটামুটি ভালোই যোগাযোগ, আমাদের এডমিশন টাইমে ভাই ভালোই হেল্প করছে আর কি, ভালো যোগাযোগ ছিল ভাইয়ের সাথে আর কি। আর বলতে কি যে ভাইয়ের সাথে অন্যান্য স্যারদের সাথেও যেভাবে প্রাইভেট পড়ছিলাম অন্যান্য স্যারদের সাথে দেখা হইলে জাস্ট সালাম, কেমন আছে কেমন নাই এইরকমই শেষ। ভাই এখনও খোঁজ নেয়। আর দ্বিতীয় কথা হলো আমি আফিয়া জাহিন, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে। আমি প্রথম নাজমুল ভাইয়ের কথা শুনেছিলাম আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। তখন এমন একটা পর্যায়ে ছিল যে ভাইদের কাছে পড়বো, এত ভালো ভালো টিচাররা থাকতে এটা আর কি মানতে পারতেছিলাম না, নিজেও মানতে পারতেছিলাম না, ফ্যামিলি থেকেও রাজি ছিল না। তারপরেও 9-এর কিছুদিন যাওয়ার পরে শুরু করি। তো 9-এর 6-7 মাস যাওয়ার পরে দেখলাম, যখন আর কি অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছিলাম তখন ফিজিক্স কোশ্চেন যখন পাইছিলাম তো ওটা টাচ করতে হয় নাই, পুরা ফেল করার মতো অবস্থা ছিল।
তো নাজমুল ভাইয়ের কাছে ফার্স্ট বুঝতে পারছিলাম যে ফিজিক্স আর কেমিস্ট্রি যে ম্যাথের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়, আর ওই সময় কনসেপ্টের বিষয় যে ফিজিক্সে যে কনসেপ্ট লাগে এই বিষয়টা আমার কোনো ধারণা ছিল না। পরে নাজমুল ভাইয়ের সাথে অ্যাড হইলাম, নাজমুল ভাই আরও আমাদের ফ্রেন্ড ফাইমদের এদের সাথে অ্যাড করলো, করার মাধ্যমে আরও আমার পড়ার স্টাইলটা আরও ইউনিক হতে থাকলো। নাজমুল ভাই আর কি যে এক্সামগুলো নিত সেই এক্সামগুলোতে আমরা দিতে না চাইলেও ভাই আর কি ফোন করে করেও আনতেও এরকম হইতো আর কি। নাজমুল ভাই একটা বিষয় কি, নাজমুল ভাইকে স্টুডেন্টকে আসতে হয় না, নাজমুল ভাই নিজেই স্টুডেন্টের কাছে যায় অনেক বেশি।